আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক একুশের রাতে। গত কয়েকদিন ধরে ঢাকা শহরে যে নৈরাজ্যকর পরিস্থিতি, ঢাকার বাইরেও যে নানান ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা, এবং সর্বশেষ আমরা দেখলাম চট্টগ্রামে ইসকন কিংবা সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা, সবকিছু মিলিয়ে কোথায় যাচ্ছে বাংলাদেশ, কারা এসবে ইন্ধন দিচ্ছে, কেন সরকারের পক্ষ থেকে কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ উঠছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, এবং একই সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আমি আব্দুস সালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। যা চলছে গত কয়েকদিন ধরে, এগুলো অবশ্যই অস্বাভাবিক, কোনো অবস্থাতেই আমরা বলতে পারি না যে বিচ্ছিন্ন কোনো ঘটনা। সার্বিকভাবে আপনি কি বিশ্লেষণ করবেন, কারা করছে, কেন করছে? আপনাকে ধন্যবাদ, দুই বিজ্ঞ সহ আলোচক, ওনাকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শোনেন, এই কথাগুলো কিন্তু আমরা বিগিনিং থেকে বলে আসছি। আজকে পরাজিত ফ্যাসিবাদ তার মাথা বিদায় হলেও কিন্তু তার ডালপালা কিন্তু সব জায়গায় তারা বহাল তবিয়তে আছে। বহাল তবিয়তে থাকা অবস্থায় ইতিমধ্যেই কিছু কিছু ঘটনায় আমরা দেখছি সরকার যে পদক্ষেপটা নেয় সেই পদক্ষেপটাকে বানচাল করার জন্য তাদের অনেক ভূমিকা আমরা দেখছি। সেই কারণে আমরা বারবার বলছি যে এদেরকে চিহ্নিত করে যত দ্রুত এদেরকে সরানো যায় সেটা সরকারের জন্য মঙ্গল। সরকার যদি সংস্কার করতে চায় ভালো কথা, কিন্তু সংস্কার করতে হলে সেই ফ্যাসিবাদের দোসরদের কাঁধে হাত রেখে তো আর সংস্কার করতে পারবে না, কারণ তারা তো দিবে না। আজকে এটারই প্রমাণ হলো এটা, যে এটা তো এই ঘটনা দিয়ে না, তো বেশ কিছুদিন যাবতীয় বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আজকে হিন্দু ধর্মের ভাইদের বলি, বা আজকে আমাদের ইসলাম ধর্মের ভাইদের বলি, বা আজকে বিভিন্ন শ্রমিকদের কথা বলি, বিভিন্ন উপর ভর করে তারা চেষ্টা করছে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। যেমনিভাবে আমরা বলবো, যেমনিভাবে সেই আজকের 2005-06 সালের আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকারকে কিভাবে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে সেই সময় সেই সরকারকে তারা ব্যর্থ করে দিয়েছিল, পতন ঘটাচ্ছে। সেই আমরা একই কারণে বলি যে এই সরকার সচেতন থাকা উচিত, এবং সব রাজনৈতিক দলের সাথে, বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনকামী রাজনৈতিক দলগুলোর সাথে সব সময় এটা বোঝাপড়া করা দরকার, আলোচনা করা দরকার, এবং একটা নির্বাচনে একটা রোড ম্যাপ ঘোষণা করা দরকার। আমরা এই কারণেই বলছি যে নির্বাচনের রোড ম্যাপটা যখনই ঘোষণা করবে, হোল নেশন কিন্তু তখন ওই নির্বাচনের দিকে ধাবিত হবে, এবং তখন দৃষ্টিটা কিন্তু সেদিকে থাকবে। আর পাশাপাশি এই সরকারকেও বলেছি যে আপনারা যতটুকু নির্বাচনকে কেন্দ্র করে, এবং নির্বাচিত সরকার পরবর্তী পর্যায়ে যাতে ফ্যাসিবাদ না হইতে পারে সেটার জন্য যেগুলো করণীয় দরকার, যে সমস্ত সংস্কার, সেগুলো আপনারা করেন। পাশাপাশি রোডম্যাপটা আপনারা দেন। রোডম্যাপ সেটা আপনি 6 মাস আগে দেন, 1 বছর আগে দেন, অসুবিধা তো নাই, কিন্তু দেওয়া উচিত। না হলে এই ষড়যন্ত্রগুলো হবে। কারণ আমরা এগুলো দেখতে পাচ্ছি যে মানে পরাজিত ফ্যাসিবাদ বিভিন্ন সময় প্রকাশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে দিয়ে যাচ্ছে, এবং তাদের অবস্থানও এখন পর্যন্ত পরিষ্কার না যে তারা কি চায় আমাদের রাষ্ট্রতে। আপনাকে মনে হয় যে শুধুমাত্র ষড়যন্ত্র, আর কোনো বিষয় কাজ করছে না? না, ষড়যন্ত্রটাই তো মূল। অর্থাৎ ষড়যন্ত্র হলো এই যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্যে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তারা যাতে আবার ফিরে আসতে পারে, আর এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয় তাদের দায়িত্ব পালন করতে, এটাই তো ষড়যন্ত্র, এটাই ষড়যন্ত্র। আমি তো আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই, যেটি আব্দুল সালাম বলছিলেন যে যত বেশি দেরি হবে, বা এটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি নিজে বলেছেন যে নির্বাচনের যত বেশি দেরি হবে তত বেশি ষড়যন্ত্র ঘনীভূত হবে এবং বাস্তবায়নের চেষ্টা করা হবে। আপনি কি তারেক রহমানের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন কিনা? অবশ্যই নির্বাচন বেশি বিলম্বিত হলে যারা বাইরে আছে এই মুহূর্তে, বা দেশের ভিতরে থেকে নানা ষড়যন্ত্র করছে, তারা দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এগুলো নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আসলে নির্বাচনটা অবশ্যই আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য সবারই, এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনে যাতে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি যারা আছেন তারা যাতে নির্বাচিত হতে পারেন, সেই জন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছে সরকার। শুধু সরকার নয়, আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে বা ছাত্র আছে যারা এই গণ অভ্যুত্থানের সাথে
সম্পৃক্ত ছিল, তারা কিন্তু সবাই ফিল করে এটা নিয়ে আসলে কোনো দ্বিমত কারোর মধ্যে নেই। এক ধরনের ন্যাশনাল কনসেনসাস আছে যে প্রয়োজনীয় কিছু আপনার সংস্কার করে, যে সংস্কারটা করলে আমাদের নির্বাচনটা সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এটা সংহত হবে, সেটা করে নির্বাচন হবে। সরকারও কিন্তু এই বিষয়ে আসলে খুব বেশি কারোর সাথে আসলে দ্বিমত নেই। সরকার যেটা চাচ্ছে বা বলেছে, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে কিছু প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সংস্কার একাধিক কমিশন হয়েছে, এই এতগুলো সংস্কার কমিশন আছে, প্রয়োজন আছে কিনা এটা নিয়ে কেউ কেউ বলেছেন। আবার অনেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও অনেক বিষয়ে সংস্কারের প্রস্তাব এসেছে, সংস্কার করার। তো সব মিলিয়ে একটা জিনিস আশা করা হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সংস্কার কমিশনগুলো তাদের একটা রিপোর্ট যদি দিয়ে দেয়, সুপারিশমালাগুলো দিয়ে দেয়, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। আলোচনা করে ওনারা ঠিক করবেন অ্যাকচুয়ালি কতটুকু সংস্কার প্রয়োজন, যেটুকু প্রয়োজন সেটুকুর উপরই ভিত্তি করে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। এই কথাগুলো আমরা 3.5 মাস ধরে শুনে আসছি যে রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই হবে বা যতটুকু সমস্যা, কিন্তু আমরা একটা নির্বাচনী রোডম্যাপও কিন্তু 3.5 মাসে বেশি হয়ে গেছে, প্রায় 4 মাস হতে যাচ্ছে, আমরা এখনো পাইনি। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো নানান ধরনের সন্দেহ প্রকাশ করছে, এই জায়গাটিতে আপনি কি বলবেন? কোনো সন্দেহ কেউ প্রকাশ করছে না, এগুলা ঠিক না। আর আপনি 3.5 মাস ধরে শুনে আসছেন, সেটা সরকার তো বলেছেই যে সংস্কার কমিশনের যে জন্য যে তারিখটা দেওয়া হয়েছে, যে তাদেরকে বলা হয়েছে যে সময়সীমার মধ্যে তারা সুপারিশ দেবে, সেই সুপারিশের ভিত্তিতে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে, সেই সময় তো পার হয়ে যায়নি না। আমরা কিন্তু এর মধ্যে শুনেছি যে কোনো কোনো ক্ষেত্রে 31শে ডিসেম্বর পার হয়ে যেতে পারে। তো সেটা হলে সেটা সংস্কার কমিশন গুলো পক্ষ থেকে এই কথা এসেছে যে 31শে ডিসেম্বরের মধ্যে তারা সবাই রিপোর্ট দিতে পারবে না সম্ভবত। 31শে ডিসেম্বরটা আসুক আগে, 31শে ডিসেম্বরের মধ্যে যদি রিপোর্ট না দিতে পারে, তারা কবে রিপোর্টটা দিতে পারবে সেটার জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে, তাই না? তো আপনি কোনো সময় দিবেন না আর বারবার বলবেন যে আমরা 3.5 মাস ধরে শুনে আসছি। 3.5 মাস ধরে তো এটা শুনবেন, এটাই স্বাভাবিক। 3.5 মাস ধরে তো এটাই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা হয়েছে তখন এই কথাটাই হয়েছে। তারা সবাই কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে আগামীকালকেই নির্বাচন দিয়ে দেন, কিন্তু নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবি আছে। হ্যাঁ, রোডম্যাপ কখন ঘোষণা করা হবে সেটাও কিন্তু বলা হয়েছে। সেটা নিয়ে যদি দ্বিমত থাকে তাহলে রাজনৈতিক দলগুলো আবার সরকারের সাথে আলোচনা করতে পারে যে না, আপনাকে এখনই দিতে হবে। তো এইগুলো আসলে আপনি চাইলে এগুলো নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু এইসবের কোনো সমাধান আসে না। সমাধান যে প্রকৃতি আসে, একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনার মাধ্যমে সমাধান আসে। রাজনৈতিক দল যদি বলে যে না, আপনি যেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব দিলে হবে না, আপনাকে আগামীকালকে দিতে হবে, তাহলে সেটাও রাজনৈতিক দল বলুক। রাজনৈতিক দলগুলোর সাথে তো নিয়মিত সরকারের যোগাযোগ হচ্ছে, আলোচনা হচ্ছে। আজকেও কিন্তু বিএনপির সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠকের কথা আছে। তো এই আলোচনাগুলো চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি, যোগাযোগ আছে। কিন্তু আমি এই প্রশ্ন আপনার কাছে রাখবো। আব্দুল সালাম কিন্তু বলেছেন যে একটা দূরত্ব কিন্তু আছে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো বাড়ানোর বিষয়ে কথা বলছেন, যে যোগাযোগটা বলেনি, আমি শুনিনি। আমি যোগাযোগটা বাড়ানোর কথা বলছি, যোগাযোগ বাড়ানোর কথা বলছি। সেদিক থেকে যোগাযোগ তো বাড়ানোর যদি আপনার ওনাদের দিক থেকে দাবি থাকে, যোগাযোগ তো বাড়ানো যেতেই পারে। যোগাযোগ তো আর একপাক্ষিক হয় না, যোগাযোগ কিন্তু একটা দ্বিপাক্ষিক বিষয়। তো ওনারা চাইলে ওনারাও সরকারের কাছে আসতে পারেন, যে কোনো সময় মোস্ট ওয়েলকাম, অলওয়েজ আসবেন। ওনাদের যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য ওনারা উপস্থাপন করবে। এটা নিয়ে তো খুব বেশি কোনো গ্যাপ আসলে কারোর মধ্যে নাই এই জায়গায়। আমি একটু অ্যাডভোকেট গোমদীপ প্রামাণিক আপনাকে জানতে চাইবো, যা কিছু ঘটছে এই ষড়যন্ত্রগুলো তো রয়েছেই, যেমনটা বলা হচ্ছে যারা আগের সরকার ছিল তাদের যারা রয়েছেন তারা এই ষড়যন্ত্রগুলো করছেন, কিন্তু এর সাথে বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা, বিশেষ করে ভারতের? বিশেষ করে একটা কথা বলি যে ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্র না থাকলে আজকে যারা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করছে, তো এই আন্দোলনগুলো করতে পারতো না, তাদেরকে সেই আন্দোলন করার মতোই ছিল না। এবং একই সঙ্গে দেখছি দেশে বিদেশে, শুধুমাত্র পার্শ্ববর্তী দেশে একটা তা না, এমনকি মাইনরিটি ইস্যুর কথা আমরা বলি, যে আমরা গত 15 বছর ধরে বিভিন্ন সময় আমরা বেশ কিছু দাবি দেওয়া করেছি, তখন কিন্তু পূরণ হয় নাই। এবং পার্শ্ববর্তী দেশের নেতাদের কাছেও আমরা খুব আবেদন নিবেদন করেছি যে আপনারা এই শেখ হাসিনা সরকারকে একটু বলেন যে তারা যেন এই সমস্যাগুলো সমাধান করেন। বিশেষ করে আমরা কিন্তু সেপারেট ইলেক্টোরেটের কথা বলছি, যে আজকে মাইনরিটিদের যদি আলাদা ভোটার সিস্টেম করে দেন, যে তাহলে কিন্তু এই যে আজকে যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো কিন্তু হতো না, কারণ মাইনরিটিদের ব্যবহার করে তারা কিন্তু এই বড় বড় ঘটনাগুলো ঘটাচ্ছে। একই সঙ্গে মাইনরিটিরা চিরকালই নেগলেক্টেড। এইবার সরকারের যে এতগুলো সংস্কার কমিশন, একটাও কিন্তু কোনো মাইনরিটি নাই, একজনও নাই। একজন উপদেষ্টা নিয়োগ করেছে, সে যে কে এই বিষয়টা আমাদের হিন্দু সমাজও তাকে চেনে না।
কোথার থেকে নিয়ে এসে তাকে বসায় রাখছে আজ পর্যন্ত তার মানে সে যে জীবিত আছে না মারা গেছে না সে কোনো কাজে আছে না কর্মে আছে কেউ জানে না। তো তার মানে হচ্ছে যে শেখ হাসিনার সময়ও যে কাজটা বর্তমান সময়েও তাই, এই যে আজকে যারা হিন্দু আন্দোলন কথা যে কথাগুলো বলছেন মানে বিভিন্ন সময় যে কথাগুলো চলছে, তো এটার পিছনেও কারণ ওই তারা মনে করছে যে কেউ আমাদের দেখে না, কেউ আমাদের শোনে না। আমরা মনে করছিলাম যে এই সরকার আসার পরে এটা বৈষম্য বিরোধী মানে সরকার, অথচ সে বৈষম্যের এখনো রয়ে গেছে। আর আন্দোলনের ব্যাপারে আমরা তো দেখছি এখানে কিছু ঘটলেই পার্শ্ববর্তী দেশ সহ আমেরিকার সমস্ত দেশে এটা নিয়ে ব্যাপক হইচই হচ্ছে। অথচ 2021 সালে কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর চৌমোহনী একটা মন্দির মানে এই ছিল না, মানে সোজা হয়ে দাঁড়িয়েছিল না, সব ভস্মীভূত হয়েছে। তখন কিন্তু এত বড় আন্দোলন ভারতে কিংবা আমেরিকায় আমরা দেখিনি। তখন এর আগে যখন যশোরের অভয়নগর, তারপর নাসিরনগর, ওইদিকে চট্টগ্রামের হাটহাজারী, রংপুরে এবারও সমাবেশ হচ্ছে, রংপুরে কিংবা যে পীরগঞ্জ, এসে রংপুরে এসে খুলনা শিয়ালি, এই সমস্ত এলাকায় গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে। তখন কিন্তু আমরা এত বড় ধরনের মানে দিনের পর দিন আন্দোলন দেখি নাই। আমরা করেছি, আমরা মানুষদেরকে তো জোর করে নিয়ে যায় সে কোনো মতো মানববন্ধন একটা করে একদিন শেষ করা গেছে, দ্বিতীয় দিন হিন্দুদেরকে আর নিয়ে যাওয়া যায়নি। তো এখন যেহেতু এই সমস্ত আন্দোলন হচ্ছে, খালি একটা বিষয় না, ছাত্র আন্দোলন চলছে, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, রিক্সাওয়ালা আন্দোলন, এমনকি কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন করে আর কি, তাদের কি ডাকতে হবে, যেটা অতীতে আমরা কখনো দেখি নাই। এটা একটা ভালো লক্ষণ যে মানুষ অতীতে একটা দুর্বিষহ অবস্থান ছিল, এখন প্রাণ খুলে সবাই কথা বলতে পারতেছে। কিন্তু এটার পিছনেও বড় ধরনের গভীর ষড়যন্ত্র আছে যে তার সেই ফ্যাসিবাদীদের আবার কিভাবে ক্ষমতায়ন করা যায়, এই ধরনের রিউমার বাজারে ছড়িয়ে দিয়ে। ওই যে এক জায়গায় এর আগে দেখলাম যে এক ভদ্রলোক সে বলছে বিদেশ থেকে টাকা এনে তাদের মধ্যে বন্টন করা হবে, সবাই চলে আসেন। মানে যে যেমনি পারতেছে এই সরকারকে নাজেহাল করার জন্য সেই কাজগুলোই করতেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোনো ধরনের তাদের স্বার্থ রয়েছে কিনা? রাজনৈতিক নেতাদের তো স্বার্থ আছে, তারা এটাকে নিয়ে প্রচার প্রপাগান্ডা করলে তাদের লাভ হয়। যেমন ট্রাম্প, সে হঠাৎ করে একটা মানে বিবৃতি দিয়ে বসলো আর কি, যে বাংলাদেশের মাইনরিটিদের নির্যাতন হচ্ছে, আমি থাকলে এটা হতো না। এটা হচ্ছে যে আমেরিকায় বসবাসরত যে হিন্দু আছে সেই ভোটগুলোকে কালেক্ট করা। কারণ কমলা হ্যারিস ও হিন্দু, দেখেন মানুষ হিন্দুরা কিন্তু কমলা হ্যারিসকে ভোট না দিয়ে ট্রাম্পকে দিয়েছে। কেন ভোট দিয়েছে? যে ট্রাম্প হিন্দুদের প্রতি সহানুভূতিশীল। রাজনৈতিক নেতারা সবসময় ওই যে এই কাজটাই করে, যে মানে কোন কথা বললে কোন সময় কোন ব্যবস্থা নিলে তার পক্ষে মানুষ ভোট চলে যায়, সেটা এই কাজগুলো তারা করছে, ভারতেও করছে, আমেরিকাও করছে, অন্যান্য দেশগুলো করে। কিন্তু মাইনরিটি ইস্যুটাকে স্থায়ীভাবে সমাধানের মানে কোনো কাজই কেউই করে নাই। এই যে বিএনপি আছে এইখানে, দেখেন ওনারাও কিন্তু করতে পারতো। আজকে যারা এই যে বিভিন্ন সময় যে হিন্দুদের আন্দোলন হচ্ছে, তাদের অফিসে গিয়েই প্রথম হচ্ছে দোয়া আশীর্বাদ নিয়ে কিন্তু শুরু করেছে। তারা তো তখন থেকেই মানে এদেরকে থামাইতো যে আমরা আসি, নির্বাচন হোক, তোমাদের দাবি দেওয়া আমরা দেখব, তারা কিন্তু সেটা বলেনি। তো এইরকম প্রত্যেকেই মনে করে যে এই মানে হিন্দু জনগোষ্ঠীকে তার নিজের কাজে লাগাবে, কারণ এই তো সমস্যাটা লাগাই তো দেখি আমরা। আচ্ছা মধুন্ত, আপনার কাছে আমার প্রশ্ন, যে যে ঘটনা আমরা চট্টগ্রামে দেখলাম বা তারা মহাসমাবেশের নামে লাখ লাখ মানুষের জমাত ঘটিয়েছে, এর আগেও সরকারের পক্ষ থেকে কি তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় বসা যেত না? এই পর্যন্ত যেতে দেওয়া হলো কেন? চট্টগ্রামে যেটা হয়েছে সেটা তো একজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে না, এর আগে তো সমাবেশ করে আসছে তারা গত 3 মাস ধরে, 8 দফা দাবি জানিয়েছে প্রায় 2.5 মাস আগে। ভাই একটু আগে বলেছেন যে এখন তো অনেকে অনেক ধরনের দাবি দেওয়া জানাচ্ছেন। দাবি দেওয়া যেগুলো যৌক্তিক সেগুলো অ্যাড্রেস করারও চেষ্টা করা হচ্ছে। আপনার এবার আপনি দেখেন যে এবছর দুর্গাপূজার সময় একদিন ছুটি বাড়ানো হয়েছে নির্বাহী আদেশে। 32,000 মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। এখানে নিশ্চিত নিরাপত্তার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্যোগের সফলতা আপনারা দেখেছেন। মোটামুটি নির্বিঘ্নে দুর্গাপূজাটা সম্পন্ন হয়েছে। সরকারের থেকে যতভাবে মনিটরিং করা সম্ভব সর্বোচ্চভাবে করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে কথা বলেছেন সবার সাথে। তাদের যে আরও যে দাবি দেওয়াগুলো আছে, কিছু কিছু দাবি দেওয়া আছে যেগুলো দীর্ঘমেয়াদে পূরণ করতে হবে, সেগুলোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়তো সরকার করবে, অথবা যারা নির্বাচিত সরকার আসবে তারা সেগুলো করবে। আর স্বল্পমেয়াদে যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো তো অ্যাড্রেস করার চেষ্টা করাই হচ্ছে। কোনো দাবি দেওয়া একেবারে অ্যাড্রেস করা হচ্ছে এটা তা না। আর দেশ তো এখন দাবির দেশ, নানাজন সবাই কথা বলছে। দীর্ঘদিন মানুষ কোনো কথা বলতে পারেনি 15 বছর ধরে। মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের মুখ দিয়ে মানুষ তার ন্যায্য দাবিটাও বলতে পারেনি তার। তো এখন সবাই বলছে, সরকার থেকে বারবার মানুষকে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা আপনাদের দাবিগুলো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বলেন, উপযুক্ত কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবে, কোনো জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, রাস্তাঘাট বন্ধ করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করা হয়।
তো দাবি দেওয়া, এই ধরনের দাবি দেওয়া যখন যেখানে যারা যে দাবি দেওয়াগুলো করছে সেটা মেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সরকার তো আসলে এভাবে দেখেও না যে কাউকে কেউ মাইনরিটি, তা সরকার কিন্তু আসলে প্রথম থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা বলছে আমরা এক জাতি, আমরা ঐক্যবদ্ধ থাকি, প্রত্যেককে আসলে তার নাগরিক হিসেবে দেখে। তার নাগরিক হিসেবে যে ধরনের সুরক্ষাগুলো পাওয়ার কথা, নাগরিক হিসেবে তার যে অধিকারগুলো ভোগ করার কথা, সেটা সবার জন্যই সমানভাবে যাতে সেই অধিকারটা সে ভোগ করতে পারে। আমি তো বলতে চাচ্ছি যে অ্যাড্রেস করা হচ্ছে বা সরকার বিভিন্ন দাবি দেওয়া পূরণের চেষ্টাও করছে, এগুলো সত্য কথা। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে একটা অস্থিরতার আশঙ্কা করা হচ্ছিল, খুব ভালোভাবে সেটা ট্যাকেল দেওয়া হয়েছে, নির্বিঘ্নে মানুষ পূজা করেছে হিন্দু ধর্মাবলম্বী যারা। নিঃসন্দেহে এগুলোর সঙ্গে আমরা একমত। কিন্তু আমি বলছি যে এই যে সনাতনী মঞ্চের ব্যানারে যে দাবিগুলো উত্থাপিত হলো এবং তারা প্রায় প্রতি সপ্তাহে সমাবেশ করে যাচ্ছিল, তাদের যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি তাদের কোনো প্রতিনিধিকে ডেকে সময়ের প্রয়োজন বা আমরা দেখছি এগুলো তো বলার কিছু ছিল সম্ভবত। আপনি কি আমাকে বলতে পারবেন এই 8 দফা দাবিগুলো কি কি? হ্যাঁ, তার মধ্যে তো আছে, তারা সংখ্যালঘু কমিশন গঠনের কথা বলেছে, তারা প্রত্যেক হসপিটাল এবং বিভিন্ন জায়গায় উপাসনালয় নির্মাণের কথা বলেছে, এবং তাদের যে এই যে অনেকে নির্যাতনের শিকার হলো তাদের দাবি অনুযায়ী সেই বিচারের কথা বলছে, অতি দ্রুত বিচারের কথা বলছে, ট্রাইব্যুনাল গঠনের কথা বলছে। চারটা তো বলেই ফেললাম। এই দাবিগুলো নিয়ে যেগুলো আসলে মনে করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব, বিশেষত বিচারের বিষয়টা তো চেষ্টা করা হচ্ছে। যখনই মাইনরিটি কমিউনিটি, আমরা আসলে কাউকে এভাবে মাইনরিটি কমিউনিটি বলতে চাই না বা সংখ্যালঘুও বলতে চাই না, আমরা মনে করি প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। প্রত্যেকের নাগরিক হিসেবে যদি কেউ কোনোভাবে আক্রান্ত হয় কোনো কারণে, তাহলে তার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য তো চেষ্টা করা হচ্ছে। এবং বিচারালয় এই মুহূর্তে মনে করি যে বাংলাদেশে অন্য যে কোনো সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে। বিচার চাওয়ার অধিকার তো সবার আছে এবং বিচারের জন্য যা উদ্যোগগুলো আছে সেগুলো না হচ্ছে। কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে যেভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটা বিষয়ে সরকার সেটির সঙ্গে তো আমরা অবশ্যই বলছি যে 5 আগস্টের পরে এটা সব রাজনৈতিক হামলা, বেছে বেছে কে মুসলমান কে হিন্দু এভাবে হামলা করা হয়নি, কিন্তু সেগুলোকে ইস্যু করা হচ্ছে, এটাও সত্য কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাদেরকে নিয়ে বসলে অন্তত তারা তো চেষ্টা করছে, একটা ষড়যন্ত্র তো আছে, এটা আমরা মোটামুটি ওপেন সিক্রেট এখন, কিন্তু এই পর্যন্ত যেত কি না, আমি একটু এই বিষয়ে আব্দুল সালাম আপনার মন্তব্য জানতে চাই। একটা হলো জেগে যে ঘুমায় তাকে তো জাগানো যায় না, তাই না? বিষয়টা এরকম, এটা আসলে সমস্যা নাই, কিন্তু সমস্যা দেখানোর জন্য রাজনৈতিক কারণে এটাকে ব্যবহার করা হচ্ছে। থেকে দেখে তো মানে ডাকা না ডাকার কোনো বিষয় নাই। আরেকটা যেটা হলো যে দাদা যেটা বলছেন, যেটা আসলে জরিপ করে যদি দেখা যায়, দেখেন আপনারা দেখবেন যে আওয়ামী লীগের আমলে কি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারা, এবং আওয়ামী লীগ আবার এটা নিয়ে রাজনীতিটা করছে, সবসময় দেখাইছে যে তারাই তাদের বেশি প্রেমিক, কিন্তু আসলে তা না। আসলে হিন্দুদের বাড়িঘর দখল দেখেন, মন্দির দখল দেখেন, এই যে ঢাকেশ্বরী মন্দিরের স্বর্ণের গহনা পর্যন্ত লুট হয়ে গেছে, তাই না? বৌদ্ধ ধর্মের কক্সবাজারে কি ঘটনা ঘটছে দেখেন। অর্থাৎ আওয়ামী লীগের আমলে আসলে কোনো ধর্মই নিরাপদ না, কোনো ধর্মই নিরাপদ না। যেমন আগে, এখন কি হলো যে মুসলমানদের ব্যাপারে এই যে ইসলাম আইলো, অর্থাৎ ইসলামকে ঠেকার জন্য যা যা করা দরকার, হেফাজত, আপনার দেশে যে শাপলা চত্বরে কি নির্মমভাবে গণহত্যা করা হয়েছে সেখানে। এই জন্য তারা আসলে মানে ধর্ম নিরপেক্ষতার কথা বলে আসলে তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, সকল ধর্ম তাদের কাছে শত্রু। যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যেহেতু তারা মানুষের অধিকারে বিশ্বাস করে না, একমাত্র আওয়ামী লীগ আর শেখ মুজিব, আর হলো এখন ছিল আওয়ামী লীগ আর শেখ হাসিনা, এর বাইরে তো তারা কিছু বিশ্বাস করে না। এই কারণে তাদের কাছে মানুষই নিরাপদ না, ধর্ম তো দূরের কথা। এই কারণে বলবো যে আজকে তারাই আবার চেষ্টা করছে আমাদের প্রতিবেশীর সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আজকে আবার নতুন করে একটা বিশৃঙ্খলা কীভাবে সৃষ্টি করা যায়, আজকের এই সরকারকে কিভাবে একটা বিব্রত করা যায়, এটার জন্য চেষ্টা করছে। তা আমরা এটা বারবার, এটা এর আগেও বলছি, আমরা এখনও বলবো, আমাদের ভারতকে বলবো যে আপনাদের সম্পর্ক বাংলাদেশের সাথে, জনগণের সাথে, কোনো দলের সাথে না। কাজে এই দেশের সাথে যাদের সম্পর্ক থাকে, এবং সেই দেশের সাথে সম্পর্ক থাকতে হলে আজকে যে একজন যে গণহত্যা করছে এই দেশে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু যে লুট করে নিয়ে গেছে, কাজে তার পক্ষে তো সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র,
আপনার কাছে একটু জানতে চাই যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল কেন, এই বিষয়ে আপনার কিছু জানা আছে? হ্যাঁ, বিষয়টা হলো চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হচ্ছে মানে সমকামিতা এবং হচ্ছে শিশু বলাৎকারের একটা অভিযোগ ছিল। সেই সময় ইন্টারন্যাশনাল যে চাইল্ড তাদের যে প্রোটেকশন কমিটি আছে সেই কমিটির পর্যন্ত তার অভিযোগ দেয়। তারা চট্টগ্রামে এসে বিভিন্ন জায়গা থেকে তদন্ত করে সেটা সত্যতা পাওয়ার পরে তাকে ইসকনের মূল মন্দির থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তাকে একটা নির্দেশ দেওয়া হয় যে কোনো মন্দিরে সে যেন রাত্রি যাপন না করে এবং দিনে অবস্থান যেন না করে। এই বিষয়গুলো একটা এটা হচ্ছে 2023 সালের ফেব্রুয়ারিতে আচ্ছা, তার বিরুদ্ধে এইটা ব্যবস্থা নেয় আর কি। তারপর থেকে সে ওখানে পুণ্ডরিক ধাম নামে আর একটা আশ্রম এসেছে, সেইখানে সে বসবাস করে, মানে অবস্থান নেয় আর কি। তো এমন একজন বিতর্কিত ব্যক্তি এবং যার সত্যতাও পাওয়া গেছে, আমরা যেটা ভাইরাল হয়েছে যে ভিডিও, সেই ভিডিও কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখেছি এবং সেগুলো নন এডিট করা না, এটা স্পষ্ট বোঝা যায়। তো এরকম প্রমাণ থাকা সত্ত্বেও তার মতন একজন বিতর্কিত মানুষের পিছে এত মানুষের সমাগম কেন, আপনার কি মনে হয়? প্রথমত আমি বলি, সারা বাংলাদেশে তার কিন্তু কোনো কর্মী বাহিনী নেই, কিন্তু যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু লক্ষাধিক লোকের সমাবেশ করছে। তার মানে কারণটা কি? আমাদের সারা বাংলাদেশে কর্মী বাহিনী থেকেও তো আমরা তো 1-1.5 হাজার বেশি লোক কোনো জায়গায় জড়ো করতে পারি না। তার মানে হচ্ছে তার পিছনে একটা বড় ধরনের শক্তি কাজ করছে, বিশাল একটা অর্থ তার পিছনে কাজ করছে। তারপরে একটা ইমোশন তৈরি করা, বিশেষ করে যে এই নির্বাচনের পরে যখন যেটা আমি তো এর আগেও বলেছি যে এটা টোটালটাই ছিল পলিটিক্যাল হামলা। সেখানে হাসনাত আবদুল্লাহর বাড়ি পুড়েছে, শেখ হাসিনা গণভবনেও যেমন হামলা হয়েছে, শেখ তন্ময়, শেখ হেলাল, শেখ সেলিমের বাড়িতেও হামলা হয়েছে, মাশরাফির বাড়িতেও হামলা হয়েছে। আবার আওয়ামী লীগের যে সমস্ত হিন্দু নেতা আছে তাদের বাড়িতেও হামলা হয়েছে। কিছু নিরীহ হিন্দুর বাড়িতে হামলা হয়নি তা না, সেখানেও হয়েছে। তো এটা তো কিছু সুযোগ সন্ধানী থাকে, কিছু জমি জমা নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে বিরোধের কাহিনীও আমি দেখেছি এই সমস্ত ঘটনায়। রাতের অন্ধকারে মন্দির পুড়িয়ে দিয়ে, ভেঙে দিয়ে, সেটা নিয়েও প্রতিপক্ষকে ঘায়েল করা আমরা দেখেছি। 2021 সালেও বালিয়াডাঙ্গিতে সেখানে আওয়ামী লীগের এমপি সাহেব তিনি নিজেই 12টা মন্দির ওই সময় রাতের অন্ধকারে ভেঙেছে, সেটা মানে প্রমাণিত। তো সেই কারণে রাতের বেলা যেটা ভাঙে সেটা তার আমরা বলতে পারবো না কে ভেঙেছে। তো এইটার মূল বিষয়টা হচ্ছে টোটালটাই এর পিছনে এই যে আপনারা যে 8 দফা দাবির কথা বললেন, এই দেশের হিন্দুরা কিন্তু ওই 8 দফা দাবি নিয়ে আমরা মানে না, কারণ 8 দফা দাবি যেটা পূরণ হবে এটা কোনোটাই আমাদের কার্যকর না। আমি যে আমাদের বিএনপি যিনি নেতা আছেন ওনাকে করে চাই, 2001 সালে ভোলা সহ বরিশালের সমস্ত এলাকায় ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছিল, যেটা নিয়ে মুনতাসির মামুন, শাহরিয়ার কবির এটা নিয়ে ভলিউম বই তৈরি করেছে, ভিডিও তৈরি করেছে, ডকুমেন্টারি তৈরি করে সারা বিশ্বব্যাপী ছড়াই দিয়ে বিএনপি জামাতকে এমন একটা বিশ্বব্যাপী মানে প্রচার করছে যে বিএনপি জামাতের মতো মৌলবাদী এবং সন্ত্রাসী আর পৃথিবীর কেউ নাই। সারা পৃথিবীর মানুষ শুধু ওনাদের এইটাই বিশ্বাস করে এবং ভারতও তাই এখনো পর্যন্ত, শুধুমাত্র তাদের এটা। বিএনপি জামাত কিন্তু এটার বিচার করেনি সেই সময়। পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আবার আমরা সেটা বলেছি বিচার করে নাই। আমরা হাইকোর্টে মামলা করেছি, হাইকোর্টের নির্দেশে বর্তমান যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তাকে প্রধান করে একটা কমিশন হয়, শাহাবুদ্দিন কমিশন। সেই কমিশনের কাছে 25,000-এর উপরে হলে অভিযোগ করে, উনি যাচাই বাছাই করে কেমনে কি করছে, ওখান থেকে 20,000 বাদ দিয়ে 5,000, সেই 5,000 হাইকোর্টে জমা হয়েছে। হাইকোর্ট গেজেট করতে বলছে, গেজেট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার ছিল, উনি হলো এই কমিটির একজন, তাকে বলছিল যে এটা এজাহার হিসেবে গণ্য করে এটার বিরুদ্ধে মামলা করে বিচার করা। আওয়ামী লীগের গত 15 বছরে সেটা কিন্তু বিচার হয়নি। কেন হয় নাই? পরে জানলাম যে এটা টোটাল মানে উস্কানিদাতা হচ্ছে তোফায়েল আহমেদ। মানে এদিকে যদি মানে এই বিএনপির কিংবা জামাতের 2টা কর্মীরে গ্রেপ্তার মানে সাজা দিতে যায়, তাহলে ওই তোফায়েল আহমেদ চলে আসবে। রাজনৈতিক খেলা সব জায়গাতেই আছে আর কি। তো সেই তো আমার প্রশ্ন হচ্ছে যে এরকম একজন বিতর্কিত ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস, তা ষড়যন্ত্র একটা রয়েছে, আমরা এটা স্পষ্ট বুঝে যায়, 2-2 4 মিলানো কিছু নেই, সাদা চোখেই বোঝা যায়। তার মতো একজন ব্যক্তিকে সামনে আনতে কেন? ষড়যন্ত্র তো অন্য কাউকে দিয়ে করা যেত। তার জন্য শোনেন, আমাদের কাছে অফার আসছে। আচ্ছা, এই কথা একটু ব্রেকিং, আপনি বলেন কি ধরনের অফার এসেছে? অফার আসছে, যা লাগে সব দেওয়া হবে, আপনি অবিসংবাদিত নেতা হবেন, সব ব্যবস্থা আমরা করে দেবো। আচ্ছা, আমি বলছি যে আমার হিন্দু সমাজের রক্তের উপরে কিংবা হিন্দু মায়ের চোখের জলের উপরে আমি কোনো নেতা হতে চাই না, যে কারণে আর তো কাউকে খুঁজে পাই নাই যাকে সামনে রেখে এই কাজগুলো করে।
এলো বিষয়টা। তো সেই কারণে এটা তো বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা আগেই জানি। এবং এই যে 8 দফা, এই 8 দফা হিন্দু সমাজের কোনো উপকারে লাগবে না। এই যে ধরেন এখন যদি এই 8 দফার সংখ্যালঘু কমিশনও তৈরি হয়, যে কমিশনের কথা বললাম, এইরকম একটা কমিশন যদি বিএনপির আমলেও একজন করে রাখে, এই কমিশনার হয় গয়েশ্বর অথবা বিএনপির যে হিন্দু নেতা আছে সেই একজন পাবে। ওনার কাছে তো যদি বিএনপির কর্মী যদি নির্যাতন করে তো চোখেই পড়বে না সেটা, এবং কমিশন রিপোর্টে জমা। আমি যে ভেরি ইন্টারেস্টিং একটা ব্রেকিং নিউজ দিলেন, আমি জানি না আজাদ মজুমদার এই বিষয়ে অবগত আছেন কিনা। অ্যাডভোকেট গোবিন্দ যেটি বললেন যে অফার বিভিন্ন জায়গায় গেছে, এবং এইগুলো তো আমার মনে হয় প্রচার করা কি উচিত নয়? আমি আপনাকে জানছি, তারপর আজাদ মজুমদার আপনার কাছে আসবো। না, এখন বিষয় হচ্ছে যে এইগুলো প্রচার করতে গেলে আপনারা কে অফার দিল, কি জন্য অফার দিল, সেটা তো জানতে চাই। এখন এই জিনিসগুলো তো আমরা এখন বলতে চাই না। বিষয় হচ্ছে যেটা আছে, আমি মনে করি যে সেই সমস্ত, যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনেক নেতারাই সামনে নাই, এখন তাদেরকে না পেয়ে এমন একজনকে যাকে পেয়েছে তাকে নিয়েছে। উনি তো আগের থেকেই, আপনার একটা মিনিট বলি, উনি 2023 সালে ওনারা একটা জো বাইডেনকে একটা চিঠি পাঠিয়েছে যে বাংলাদেশে 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোনো হিন্দু নির্যাতন হয় নাই। অথচ এই চিন্ময় কৃষ্ণ দাস সহ ওই যে লীলারাজ, যারা হচ্ছে ওই ধামের ওই নেতা গ্রুপরা, সাধুরা, 2014 থেকে 2008 থেকে 2023 কোনো নির্যাতন হয়নি। শেখ হাসিনার আমলে আমরা অত্যন্ত ভালো আছি। জো বাইডেনের যে কংগ্রেসম্যানরা যে রিপোর্ট দিচ্ছে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন, এটা একটু ডাহা মিথ্যা। তার মানে হচ্ছে সে তো মানে আগের থেকেই পরীক্ষিত নেতা তাদের কাছে, যে সে কাজগুলো আগে করে আসছে। তো মূল বিষয় হচ্ছে যে কারণে তাকে বেছে নিয়েছে। আপনার কাছে আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে, তার আগে আমি আজাদ মজুমদার আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব। সেটি হচ্ছে যে এই যে বিষয়গুলো আসছে, অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক যেটি বললেন, এরকম অফার তো নিশ্চয়ই অনেকের কাছে গেছে, এবং আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা, এইগুলো যদি এভিডেন্স সহকারে প্রচার করা যেত, সেগুলো মানুষের মধ্যে এক ধরনের কনসাসনেস তৈরি করতো কিনা, বা সেই ধরনের কোনো উদ্যোগ সরকারে আছে কিনা। এবং একই সঙ্গে এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তিনি কিন্তু ওপেন চট্টগ্রামে সমাবেশে বলেছেন যে 21 টেলিভিশন নাম উল্লেখ করে বলেছেন যে 21 টেলিভিশন সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আমরা যেটা রিয়েল পক্ষ বিপক্ষে বুঝি না, যেটুকু রিয়েল নিশ্চয় আপনি বুঝতে পারছেন আমার কথার মধ্যে দিয়ে, পক্ষ বিপক্ষের সব প্রসঙ্গই আমরা আনতে চাচ্ছি। এই ধরনের অভিযোগও করা হয়েছে। আপনি একজন সাংবাদিক এবং একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার মন্তব্যটা আমরা জানতে চাইবো। একটা ছোট্ট বিরতি পরে, দর্শক একটা ছোট্ট বিরতি। আবার আমন্ত্রণ 21 রাতে। আলোচনা করছি দেশি বিদেশি ষড়যন্ত্র কারা করছে, কেন করছে, কিভাবে করছে, কারা ইন্ধন দিচ্ছে, মদত দিচ্ছে, সরকারের করণীয় কি। আমি আজাদ মজুমদার আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, 21 টেলিভিশন সহ অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক যে কথাগুলো বললেন। দেখেন, প্রথমত আপনি নিজেই বলেছেন যে এগুলো সাদা চোখেই বোঝা যাচ্ছে কি হচ্ছে, এবং দাদাও কিছু কিছু বিষয় পরিষ্কার করেছেন, এগুলো নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। গোয়েন্দা সংস্থা নিয়ে আপনি যে কথাটা বলেছেন, গোয়েন্দা সংস্থাও কিন্তু এখন একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। 5ই আগস্ট পরিবর্তনের পরে আপনি দেখেছেন যে দেশের কি অবস্থা হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন আনতে হয়েছে। এই পরিবর্তনটা কিন্তু এখনো শেষ হয়নি। পরিবর্তনের যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা চলমান আছে এবং পুনর্গঠনও হচ্ছে, বিভিন্ন জায়গায় রদবদল হচ্ছে। গোয়েন্দা সংস্থাতেও নতুন করে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, নতুন করে যে তাদের যে অর্গানোগ্রামের মধ্যে যেটা আছে, তাদের যে জনবল আছে, এক্সিস্টিং জনবলের মধ্য দিয়েই তাদের বিভিন্ন পজিশনে কিছু পরিবর্তন আনা হচ্ছে, যাতে মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে আবার পুনরায় সক্রিয় করা। আর এর আগে আপনি দেখেছেন যে গত 15 বছর, বারবার একই কথা চলে আসছে, গত 15 বছর যে গোয়েন্দা সংস্থার কাজ ছিল আসলে সরকারকে টিকিয়ে কীভাবে রাখা যায় সেটা করা, কিভাবে সরকারের ক্ষমতার খুঁটিটা আরও মজবুত করা যায় সেটা। গোয়েন্দা সংস্থাগুলোকে কিন্তু জনস্বার্থে কাজে লাগানো হয়নি, তাদেরকে সরকারের ব্যক্তিগত দলীয় কাজে এবং সরকারের নিজস্ব কাজে ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু অবস্থার যেহেতু এটা পরিবর্তন হয়েছে, এই যে রাষ্ট্রের অর্থে পরিচালিত যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদেরকে রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের জন্য প্রয়োজনীয়ভাবে যাতে রাষ্ট্রের উপকারে তারা কাজে লাগতে পারে, সেই জন্য তাদেরকে সেটা উপযোগী করে তোলার জন্য চেষ্টাটা করা হয়েছে। এই চেষ্টাটা কিন্তু মাত্র শুরু হয়েছে, খুব বেশি দিন আগে এই চেষ্টাটা শুরু করা যায়নি। এই শুরু করার মধ্যেই এর মধ্যেই কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটছে। আপনি যদি দেখেন যে ঘটনাগুলোর প্রেক্ষাপট যদি আপনি একটু বিবেচনা করেন, তাহলে এই ঘটনাগুলো এত বড় হওয়ার কথা না। আপনি কলেজে মারামারির কথা বলেছেন, চা খাওয়া নিয়ে 2টা কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটা ক্ষেত্রে ঢাকা কলেজের ক্ষেত্রে তো আমরা একটা বক্তব্যই দেখেছি যে আমরা শান্তিপূর্ণভাবে গ্যাঞ্জাম করছিলাম, এরকম একটা বক্তব্য দেখেছি। তো এবং এই যে কলেজ, 3টা কলেজকে কেন্দ্র করে একজন ছাত্রের
মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, সেটা তো এগুলো এত দূর তো যাওয়ার কথা না। এগুলো ছোট ছোট বিষয়কে আস্তে আস্তে অনেক বড় করার চেষ্টা করা হচ্ছে। একজন ছাত্র মারা গেছে ভুল চিকিৎসায়, যদি মারা যায় তাহলে তার প্রতিকার আছে, নির্দিষ্টভাবে তার প্রতিকার চাওয়া যেতে পারে। সেটার জন্য আপনি যদি সত্যিকার অর্থে একজনের ভুল চিকিৎসার প্রতিকার চান, আপনি যদি মনে করেন যে ভুল চিকিৎসা হওয়া উচিত না, এখানে কেউ দায়ী আছে, তাহলে আপনি তো নিয়মতান্ত্রিক উপায়ে এটার প্রতিবাদ করবেন। আপনি আরো 10 জনকে আহত করে তারও চিকিৎসার জন্য ব্যবস্থা করে তো আপনি এটার প্রতিবাদ করতে পারেন না। এটা কোনো প্রতিবাদের ভাষাও হতে পারে না, প্রতিবাদের কোনো পদ্ধতিও নয়। তো এই যে জিনিসগুলো করা হচ্ছে, আবার এই যে দাদাও বললেন যে একজনের পিছনে চাইলেই লক লক লোক জড়ো করা হচ্ছে। ওনারা যারা ওনাদের কমিউনিটির স্বার্থ নিয়ে আন্দোলন করেন, ওনারা চেষ্টা করে 1-1.5 লোক জোগাড় করতে পারেন না। আবার গ্রামগঞ্জ থেকে গাড়ি করে সবাই চলে আসতেছে। এগুলো কিন্তু আপনার দেখলে বোঝা যায় যে এগুলোর আসলে যে উদ্দেশ্যটা আসলে সৎ নয়। এটা হলো সবচেয়ে বড় জিনিস। আপনি যদি আপনার দাবি দেওয়ার কথা আপনি বলেছেন যে কেন সরকার দাবি দেওয়া তাদের ডেকে শোনে না, আপনি যখন দেখবেন যে আপনার আমাকে ভুল ট্রিট না করলে, আমি আপনাকে ভুল ট্রিট আমি এই উদ্দেশ্যে বলেছি, মনে করেন যে আমি অবাধ্য সন্তান ঘরের, এখন আমার পিতামাতা তো আমাকে একেবারে ত্যায্য করবে না। আমি যদি ভুল সিদ্ধান্ত নিয়েও, আমি যদি কোনো অফেন্স করিও, আমাকে প্রথমে বুঝাবে, আমার কাছে শুনতে চাইবে। আমি সেই জায়গা থেকে বলেছি। আমি আপনাকে আপনার কথার সাথে আসলে তাল মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে সরকার কিন্তু চাচ্ছে মানুষ কথা বলুক, তাই সে যে তার যে পঞ্জীভূত যে ক্ষোভগুলো বা দীর্ঘদিন ধরে সে যে কথা বলতে পারেনি, সেই কথাটা বলুক। তার যে সমস্যাগুলো তৈরি হয়েছে দিনের পর দিন, যে অপশাসন বা দুঃশাসনের ফলে, সেগুলো জানাক। কিন্তু আপনি যদি আপনার উদ্দেশ্যের মধ্যে সততা না থাকে, আপনার দাবিটার মধ্যে যদি সততা না থাকে, দাবির যৌক্তিকতা কতটুকু আছে কতটুকু না, কারণ আবার আপনার দাবি মানলে আরেকজন ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম অনেক ইস্যু থাকে। তো যদি আপনার উদ্দেশ্যটা সৎ হয়, সরকার কিন্তু শুনছে, অনেকগুলো দাবি কিন্তু এর মধ্যে মানাও হয়েছে অনেক ক্ষেত্রে। তো যেখানে আপনি নিজেই বলছেন বা আমরা সবাই দেখছি যে এইদের দাবিগুলোর মধ্যে আসলে সততা নেই, দাবিগুলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। দাদা একটু আগে নিজে বলেছেন যে এই যে দাবিগুলো 8 দফা যে দাবির কথা বলা হয়েছে, এই 8 দফা দাবিগুলো যদি মানা হয়, তাহলে আসলে এই সম্প্রদায়ের কতটুকু উপকার হবে এটা নিয়ে ওনারা নিজেরাই সন্দিহান। তো এইরকম যখন পরিস্থিতি হয়, তখন একটা নতুন সরকার এসেছে, তার হাতে অনেকগুলো দায়িত্ব। এই দায়িত্বগুলো সে পালন করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুলভ্রান্তি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতাও আছে, কিন্তু তাকে আপনাদের জন্য, তাদেরকে কাজ করার জন্য একটু সুযোগ দেওয়া উচিত সবারই। এই সুযোগটা না দিয়ে যারা এভাবে নানাভাবে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, দেশে একটা অস্থিতিশীল বা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সচেতন থাকাটা এখন সবার জরুরি। সরকার সেই আপিলটাও জানিয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, সেখানে কিন্তু উনি পরিষ্কার করে এই ষড়যন্ত্রটার কথা বলেছেন এবং উনি ভাষণটা শেষ করেছেন সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে। এই মুহূর্তে বাংলাদেশে যেটা জরুরি সেটা হচ্ছে মানুষের এক থাকা। গতকালকে বাংলাদেশের মানুষ অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশে গতকালকে যে পরিস্থিতিটা ক্ষেত্রটা তৈরি করা হয়েছিল, বা কেউ কেউ চাচ্ছিল যে দেশে একটা দাঙ্গা লেগে যাক, মানুষ কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে। এবং আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তারা তাদের কর্মীর কাছে আহ্বান জানিয়েছে যে তোমরা শান্ত থাকো, মানুষকে শান্ত থাকার জন্য বলো। এর চেয়ে বড় সহযোগিতা কি হতে পারে? অবশ্যই আমরা এই সহযোগিতার জন্য তাদের কিছু ধন্যবাদ তো অবশ্যই প্রাপ্য, এবং সেই ধন্যবাদটা আমি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমেও তাদেরকে জানাতে চাই। মানুষ শান্ত থেকেছে, মানুষ কিন্তু এদের ষড়যন্ত্রগুলো বুঝতে পারছে। আর মানুষকে কিন্তু আমার যে গিয়ে বোঝাতে হচ্ছে না, মানুষ নিজেই সাদা চোখেই দেখতে পাচ্ছে যে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। তো এখন আমাদের যে এই মুহূর্তে আসলে সবার এইটাই সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশের বিরুদ্ধে কোনো পক্ষ যেন কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে, কোনোভাবে পরিস্থিতিকে ঘোলাটে না করে। আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে একটা যাত্রা শুরু করেছি, এই যাত্রার পথ বা কর্মপদ্ধতি নিয়ে আপনার আমার মধ্যে দ্বিমত থাকতে পারে। আপনি বলতে পারেন যে আমাকে না, আমার এই মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন, বা আমি বলতে পারি যে আগে আমি সংস্কারের কর্মপদ্ধতি ঠিক করতে পারি। এটা নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে। গণতান্ত্রিক সমাজে এই দ্বিমত থাকাটা খুব অস্বাভাবিক কিছু না, বরং এটাই ভালো। দ্বিমত থাকলে আলোচনা করে একটা সমাধানে পৌঁছা যায়। কিন্তু এটাও তো সত্য কথা না, আমি আগে শেষ করি। আমি যেটা বলতে চাচ্ছি যে কিন্তু আমাদের এই যে উত্তরণের পথে যে যাত্রাটা, এই যাত্রাটা আমাদেরকে নির্বিঘ্ন যাতে না হতে পারে, সেটার জন্য যারা কাজ করছে, যেটার জন্য যারা, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের আসলে সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য, এবং সেটার জন্য আমরা সরকারের পক্ষ থেকে আসলে সবাইকে আহ্বান জানাই। আমি আব্দুল সালাম আপনার কাছে আসবো, তার আগে একটা প্রশ্ন করে আছি আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে সরকার সব পক্ষের কথা শুনছে, কথা বলার স্কোপ তৈরি করে দিচ্ছে, আবার সরকারের কোনো কোনো ক্ষেত্রে তো ব্যর্থতার অভিযোগও উঠছে, এবং যে দাবিগুলো উঠছে আমরা আপনার সঙ্গে একমত অন্তত যে সব দাবি যৌক্তিক নয়। আমি শুধু
ইসকন কিংবা সনাতন জাগরণ মঞ্চের কথা বলছি না, এইচএসসি পরীক্ষা দিবে না মেনে নেওয়া হলো। ইজি বাইক, ব্যাটারি চালিত ইজি বাইক, প্রথমে তার দাবি ছিল অলিতে গলিতে চলবে। ওমা, দাবি জানাতে গিয়ে পরে সরকার উপরন্ত তাদের মহাসড়কেও চলার অনুমতি দিয়ে দিল এক অর্থে, যদিও মাঝখানে হাইকোর্টের একটা ভূমিকা ছিল। এবং এই যে এই সমাবেশগুলা আমরা কি বলতে পারি, বা যে অভিযোগগুলো উঠেছে সেইগুলো যদি আবার আপনার সামনে তুলি অভিযোগ আকারে, যে সরকার সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না কিংবা কোথাও কোথাও সিদ্ধান্তহীনতায় ভুগছে? দেখেন, সরকারের যে ভুলভ্রান্তি হয় না তো তা না, সরকারের ভুলভ্রান্তি হয়, সরকারের কিছু কাজ করতে কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে, এগুলা না মেনে নেওয়ার কিছু নাই। আমাদের প্রফেসর ইউনূসও কিন্তু বলেছেন যে দেখেন, আমরা কাজ করব, আমাদের কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হবে, কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতাও থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন যে সরকারের উদ্দেশ্যটা সৎ কিনা, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে কিনা। চেষ্টা করার পর যদি সরকারের কোনো কোনো জায়গায় ব্যর্থ থাকে সরকার, এটা কিন্তু আসলে একটা জনসমর্থিত সরকার, জনগণের কাছ থেকে সমর্থন নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। আর জনগণের যারা প্রতিনিধি আছেন, আমাদের রাজনৈতিক দলগুলো আছেন, তাদের ক্ষেত্রে সরকার সহযোগিতা চাচ্ছে এবং তারা সহযোগিতা করছে। এভাবেই কিন্তু আসলে দেশটাকে পুনর্নির্মাণের করার চেষ্টা করা হচ্ছে। দেশটা কিন্তু 15 বছর আসলে মানুষের কোনো অধিকার ছিল না। 15 বছর পর মানুষ যখন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তার অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছে, যখন এই ফিরে পাওয়ার চেষ্টাটা করতে গিয়ে তাকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে, অনেক ক্ষত সৃষ্টি হয়েছে মানুষের। এখনো অনেক ঘরে আহত, অনেক ঘরে কিন্তু এখনো কান্নার রোল থামে নাই। তো এই যে পুনর্গঠনের মধ্য দিয়ে দেশটা যে একটা পুনর্গঠনের পথে একটা যাত্রাটা শুরু করেছে, এইটার জন্য সরকার কাজ করছে এবং সরকার এই কাজটার জন্য সকলের সহযোগিতা চাচ্ছে। আব্দুল সালাম, আপনার কি মনে হয় যে সিদ্ধান্তহীনতা বা কোথাও কোথাও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় দুর্বলতা এরকম কিছু রয়েছে? আর যদি থেকেই থাকে, মানে দুর্বলতা যদি থেকেই থাকে, তাহলে সেই দুর্বলতাগুলো আসলে কি কারণে? আমরা বারবার বলছি যে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা টোটাল গভর্নমেন্টের টোটাল মেশিনারিজগুলো, টোটাল মেকানিজমগুলো সব কিছু যদি তাদেরকে করতে হয়, তাহলে তো এটার জন্য আরো বড় সরকার গভর্নমেন্ট দরকার এবং আরো দীর্ঘ সময় দরকার। এই জন্য তো আমরা বলছি এটা তো এই সরকারের দাবি দেওয়া হবে কেন, বা এই সরকারি মানুষকে আকাঙ্ক্ষা বাড়াবে কেন? এটা তো বাড়ানোই উচিত না, এবং জনগণেরও এই সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে যাওয়া উচিত না, যেগুলো ইমিডিয়েট কিছু কিছু টাস্ক ছাড়া। তাই কাজে এটা যদি এইটার কারণে আজকে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, কাজে আমরা বলতেছি যে এই সরকারের দৃষ্টিটাই দেওয়া উচিত অ্যাবসলিউটলি নির্বাচন, যে একটা ভালো একটা নির্বাচন কীভাবে তারা অনুষ্ঠিত করতে পারে, নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক কী কী সংস্কারগুলো করা দরকার, এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে যাতে আর কোনো সমস্যা নয় সেগুলো দেখা দরকার। সেই দিকে যদি দেয়, আর সকল দাবি দেওয়া বলা উচিত যে তোমরা নির্বাচন সরকার আসুক, তাদের কাছে যাও। এখন এই সরকার সেই সমস্ত দাবি পূরণ করার মতো সময়ও তাদের নাই, মেকানিজম নাই। এমনি তো দেখেন জিনিসপত্রের দাম কমে নাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেটা কমা দরকার ইমিডিয়েট, যে সরকার সেটার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আজকে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম যেটা এই সরকার ইচ্ছা করলো সেটা পারতেছে না, আবারও যে রিক্সাদের বিভিন্ন সমস্যা আসলো, তারপর বিদ্যুতের দাম, পানির দাম, গ্যাসের দাম, এইগুলো জনগণের নাগালের বাইরে আগেই এই সরকার নিয়ে গেছে। তো সেগুলোকে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের অ্যাপসগুলো যেখানে তাদের দেওয়া দরকার ছিল সেটা কিন্তু এখনও নেয় নেই। ওই যে কি কোম্পানি করে সেই কোম্পানিকে সব ইজারা দিচ্ছিল এবং তাদের থেকে বিদ্যুৎ কেনা হাজার হাজার কোটি টাকা যে লোপাট হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেই ব্যাপারে কাউকে আইনের আওতায় আনা হয় নাই। এই বিষয়গুলো সরকারের দেখা দরকার, যে সংস্কার আছে কোন কোন ক্ষেত্রে, এটাও তাদের চুজ করা দরকার। একে ঢালাওভাবে সব সংস্কারের কথা বললে তো এদের অত সময়ও পাবে না, অত করতে পারবে না। পাশাপাশি এই সময়টার মধ্যে দিয়ে এই ষড়যন্ত্রগুলো হইতে থাকবে। তো এটার জন্যই তাদের একে ফিক্স করা দরকার যে আমি এই রোড ম্যাপ দিলাম, এতদিন পরে নির্বাচনটা হবে, এর আগে আমরা এই সংস্কারগুলো করতে। যদিও উনি বলছেন যে আমাদের সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা কয়েকটা ভাগ করে দিয়েছেন, তারা দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঠিক করবে যে কোনটা কোনটা দরকার। সেটা ঠিক আছে, এটা বলুন যত তাড়াতাড়ি হয় ততই সেটা মঙ্গল, কতই মঙ্গল। আরেকটা যেটা এখানে দাদা যেটা বলছেন, দেখেন আগের সরকার তো এগুলো করছেই, এগুলো যে টোটাল দেশটাকে একটা হলো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম,
মুক্তিযুদ্ধের পরে আবার আওয়ামী লীগ সেই ঐক্যটাকে জাতীয় ঐক্যটাকে বিনষ্ট করেছে। আবার পরবর্তী পর্যায়ে জিয়া রহমান এসে কিন্তু ঐক্যটাকে আবার সৃষ্টি করছিলেন। এরপর আবার এবার আইসা আওয়ামী লীগ কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে ধর্ম, কে মুক্তিযোদ্ধা, কে অমুক্তিযোদ্ধা, কে ওইটা না ওইটা, অর্থাৎ হোল জাতিটাকে বিভক্ত করে ফেলছে। আর বিভক্ত করে একে অপরের শত্রু করছে। টোটাল পুলিশ বাহিনী, যেটা সবচেয়ে জরুরি, পুলিশ আর জনগণকে মুখোমুখি দাঁড় করায় দিচ্ছে, তাই না? আজকে প্রশাসন, আজকে বিচার বিভাগ, একটা বিচার বিভাগকে রাজনীতিকরণ করে ফেলছে, অর্থাৎ সব তো ধ্বংস করে ফেলছে। তাকে যে ধ্বংসের মধ্যে দিয়ে এখন অতি দ্রুত যত এটাকে আমরা একটা পর্যায়ে আনতে পারি, সেটার জন্য আমাদের সবাই সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার। আপনার কি মনে হয় যা কিছু ঘটছে, অরাজকতা, নৈরাজ্য তো চলছে, একটি পক্ষ থেকে করার চেষ্টা করা হচ্ছে, যদি বিশেষ করে কোনো মন্ত্রণালয়ের নাম বলি, এক্ষেত্রে অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে? না, ব্যর্থতা এই মুহূর্তে বলা যাবে না। আমি তো বললাম যে সমস্যা অনেক, তারা যে চেষ্টা করতেছে না সেটাও না, চেষ্টাও করতেছে, কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য, কার্যকর করার জন্য যে অর্গানগুলো দরকার, সেই অর্গানে তো সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা বসে আছে, তারা তো তাদেরকে সাহায্য করছে না, উল্টো অনেক জায়গায় অন্য কিছু করতেছে যাতে এটা ফেল করে, তাই না? আজকে যে মনে করেন এই যে হিন্দুদের নামে বারবার করা, ওই যেটা আমি একটু আগেও বললাম, রিক্সাওয়ালাদের নামে এটা করা, আজকে ওই যাত্রীদের নিয়ে যে লোন দেওয়া হবে এটার নামে বলা, অর্থাৎ এক একটা ইস্যু ধরে আজকে সেই পরাজিত এবং ঋণের কথা বলে এই প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে, গত 1.5-2 মাস ধরে চলছে, কিন্তু তারপরে আমরা দেখলাম না যে এটার বিরুদ্ধে আগে থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া, অন্তত গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে তো রিপোর্ট আসা উচিত ছিল সরকারের কাছে। না, সেটা তো আছেই, সেটা হয়তো ধরেন বিভিন্ন জায়গায় তো ল্যাপস আছেই। এর জন্যই তো আমরা বলতেছি যে একটা নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যাটা দীর্ঘায়িত হলে এরা পারবে না। একটা নির্বাচিত সরকার হলে জনগণের ম্যান্ডেট নিয়ে পুরো একটা পরিপূর্ণ এটা তো সরকার এই কয়জন উপদেষ্টা দিয়ে আজকে এই গভর্নমেন্ট কি চলে নাকি, চলতে পারে কিনা? যদি আপনি রেগুলার চালাতে চান, এটা তো রেগুলার, এটা অ্যাডহক। অ্যাডহকের জন্য তো অ্যাডহকের কাজও কিন্তু অ্যাডহক, সাময়িক। অ্যাডহকের কাজ তো সম্পূর্ণ না, সম্পূর্ণ দায়িত্ব তার না। এই জন্য তাই বলছি যে তারা ফিক্স করা দরকার অ্যাডহক ব্যক্তিতে কি কি কাজ তারা করবে। আমি একটু অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, আবারও চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে তার এত বড় নৈতিক স্খলন, আরও নানান ধরনের সমস্যা আছে, কিন্তু সেই মানুষটার পিছনে এত মানুষ জড়ো হয় কেন? এটা তাহলে প্রচারের অভাব, মানুষ জানে না, এবং তাকে যে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে এটাও কেন, আমি বিশেষভাবে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ভিতরে এই ধরনের অস্বচ্ছতা কেন, অথবা কিছু জানে না, অন্ধকারে কেন? বিষয়টা এটি তো ব্যাপকভাবে জানায় নাই কেউ, তারা সাধারণ মানুষের তার অতটা জানার জায়গা না, এটা তার পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে আসে নাই। একটা চিঠি ইস্যু হয়েছে, সেটা ইসকন জানে, ইসকনের পর্যায়ে ছিল, ইদানিংকালে এটা প্রচার হচ্ছে যেহেতু তার বিষয়টা আসছে সেটি, তো সাধারণ জনগণ যারা এই ছিল তাদের জানার কথা না। আমি যদি ইসের ব্যাপারে বলি, বিষয়টা আমার মতে, আমার নিজের ব্যক্তিগত এবং সাধারণ জনগণ যেটা চায়, যদিও বিএনপির তরফ থেকে খুব দ্রুত নির্বাচনের কথা বলছে, কিন্তু সাধারণ জনগণ চায় যে এখনই যদি দ্রুত নির্বাচন দেয়, তো এখনো নির্বাচন কমিশন সংস্কার হয় নাই, নির্বাচনের মাঠ পর্যায়ে যে সমস্ত অফিসার যারা, সবই তো তারাই আগের মতোই। আমরা সাধারণ জনগণের বক্তব্য হচ্ছে যে একটা বিপ্লবী সরকার যদি করতো, অথবা জাতীয় সরকার করে অন্তত 4 বছর 5 বছর রেখে এই সমস্ত জায়গার সেট আপটা যদি চেঞ্জ করা যেত, তারপরে নির্বাচন হলে ওই নির্বাচন স্বচ্ছ। তড়ি ঘুরে করে যদি আবারও নির্বাচন দেন, এখনো কিন্তু প্রশাসনের সর্বস্তরে কিন্তু তারাই বিদ্যমান, প্রশাসন, পুলিশ, সর্বক্ষেত্রে। তো সেই জন্য এমনিতে আপনি যদি মাঠ পর্যায়ে সাধারণ জনগণের সঙ্গে আলোচনা করেন, তখন দেখবেন যে তারা কিন্তু চায় যে ইউনূস সরকার একটু সময় নিয়ে এবং সংস্কারগুলো আছে, সেই সময় তো একটা লিমিটেশন আছে, তাই না? আমি একটু জানতে চাই যে তাহলে আপনাদের পক্ষ থেকে এই যে আপনি যে কথাগুলো বললেন যে এই 8 দফা দাবি পূরণ করে হিন্দু সমাজের তেমন কোনো পরিবর্তন আসবে না, বা আচ্ছা যদি না এসে থাকে, এবং আপনি নিজেও স্বীকার করেন যে এক ধরনের ষড়যন্ত্র চলছে, এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, তাহলে আপনি তো একটা বড় সংগঠনের মহাসচিবের দায়িত্ব, আপনাদের সংগঠনের ভূমিকা কি এটার বিরুদ্ধে, অন্তত দেশের পক্ষে থেকে এই নৈরাজ্য অস্থিরতা সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে আপনারা কোনো কর্মসূচি দিয়েছেন? না, আমরা কর্মসূচি বলতে গেলে আমাদের সংগঠন থেকে বলা আছে যে আমাদের সংগঠন কোনো কর্মী, সারা বাংলাদেশের কোনো নেতা কর্মীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত না। আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা একটা স্থায়ী সলিউশন চাই, যেটা ওনারা সবসময় অস্বীকার করতেছে।
আজকে ওনারা যে আমরা বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, বাংলাদেশের নাগরিক, হাইকোর্টে যখন 252 জন সহকারী অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলো, সেখানে অনলি একজন মাত্র হিন্দু নিয়োগ হয়েছে। তো যদি শুধু নাগরিক হয়, নাগরিক তো হিন্দুরাও, সেখানে তারা যেতে পারছে না কেন? আপনার এই যে উপদেষ্টায় আপনি এতগুলো মানে হিন্দু মুসলিম সবই নিলেন, এমন একজন মুসলিম মানে হিন্দুকে নিলেন বেছে বেছে, যার নাম আমরা কেউ জানি না তাকে নিচ্ছেন কেন? কেন একজন পরিচিত লোককে যারা হিন্দুদের নিয়ে ভালো জানে, কথা বলতে পারে, তাদের কেন নিচ্ছেন? হিন্দু কল্যাণ ট্রাস্টে 22 জন কর্মকর্তা নিয়োগ হয়। আমরা বলছিলাম যে এই সরকার যেহেতু একটা নিরপেক্ষ সরকার, এই সরকারের অন্তত কোনো দলীয় লোক যেন না দেয়। সেখানে দেখলাম সব বিএনপির কর্মীরা ঢুকে গেছে সব জায়গায়। তাহলে মূল বিষয়টা একটু মনে করি, আজকে সংখ্যালঘু কমিশন বা সংখ্যালঘু মন্ত্রণালয় যদি হয়, সেখানে হইলে যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপির লোক নিয়ে যাবে। সেখানে তো সাধারণ হিন্দু যারা নিরপেক্ষ হিন্দু ঢুকতে পারবে না। এবং অতীতে দেখেছি বিএনপি থেকে সর্বোচ্চ একজন এমপি হতে পেরেছে। আমরা সংখ্যানুপাতে তো অন্তত 42 জন হিন্দু এমপি পাই। তারা কিন্তু সেটা করবে না। তারা এইতে হিন্দুদেরকে মানে খাঁচায় বন্দি করে উদার দেখাবে যে আমরা খুব উদার, আমরা বাংলাদেশি, আমরা, কিন্তু যাতে হিন্দু ঢুকতে না পারে। আজকে 47 সালে যখন দেশ ভাগ হলো, তখন কিন্তু তারা কট্টরপন্থী মুসলিম, হিন্দুদের সঙ্গে থাকা যায় না, আমাদের আলাদা দেশ চাই। যেই আলাদা দেশ হলো, আলাদা দেশ হওয়ার পরে এই হিন্দুদেরকে কিভাবে কণ্ঠসা করা যায়, প্রত্যেকের একটাই লক্ষ্য, আমরা উদার, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। কেন এই তত্ত্বটা 47 সালে তো আপনারাই ছিলেন। আপনারা তখন বললেন কেন যে 47 সালে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারি না, আমাদের জন্য আলাদা দেশ চাই? এটা তো আপনারাই বলছেন। আমরা প্রায় শেষ পর্যায়ে আপনার কাছে ছোট দুটো প্রশ্ন, যে এই যে আপনি যে কথাগুলো বললেন যে এইগুলো দাবি দেওয়া মেনে আসলে এগুলো অযৌক্তিক, ঠিক নয়, তবে কিন্তু যুক্তিসঙ্গত তেমন কিছু নয়। আবার বলছেন যে ষড়যন্ত্র রয়েছে, এই কথাগুলো যখন আপনি বলছেন, আমি কি আপনাকে হিন্দু বিদ্বেষী বলবো না সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন? আমি প্রশ্নটা করার কারণ আছে যে একুশে টেলিভিশনকে যে চিন্ময় দাসের মতো মানুষেরা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে এমন অভিযোগ দিল, সে বিষয়ে আপনার মন্তব্য? একুশে টেলিভিশন একটা অসাম্প্রদায়িক প্ল্যাটফর্ম, অনেক আগে থেকেই আমরা জানি, এবং আপামর জনসাধারণের কাছে এটা সুপরিচিত। কোনো একজন ব্যক্তি বললেই একুশে টেলিভিশন সাম্প্রদায়িক হয়ে যাবে এমন কোনো কথা না। একুশ টেলিভিশন প্রথম থেকে, আমরা ছোটবেলা থেকে, আমরা যেদিন থেকে দেখছি সেদিন থেকে একটা ভালো। এখন সাধারণ হিন্দুরা যারা প্রভাবিত হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের মতো মানুষদের মাধ্যমে, তাদের জন্য আপনাদের কোনো মেসেজ আছে কিনা? এবং আপনারা তো দেশের স্বার্থে, বা হিন্দুরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি, এই দেশেরই সন্তান, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবার উদ্দেশ্যে আপনারা কোনো ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করবেন কিনা আনুষ্ঠানিকভাবে? অবশ্যই আনুষ্ঠানিকভাবে আমরা অলরেডি বলেছি। দেখুন, যে আন্দোলনের কোনো ফলাফলহীন, সেই আন্দোলনের ফলে আজকে 650 মানুষের বিরুদ্ধে হাজারীগলির ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ 600টা পরিবার যারা একবার কোর্টে যায়, তার জীবন, ওই পরিবার ধ্বংস হয়ে যায়। এবং এখনো পর্যন্ত শতাধিক মানে হিন্দু জেলে, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন একসঙ্গে 86 জন হিন্দু জেলে যায়নি, কিন্তু এই ঘটনার জন্য জেলে গেছে। এবং একটা ঘটনা কতটা করুণ, যে একজন মহিলা, মানে বাচ্চা ছেলে, তার বয়স 7-8 বছর হবে, তার বাবা ঔষধ আনতে গিয়েছে, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তার মা হচ্ছে অসুস্থ, হাসপাতালে পড়ে আছেন, উঠতে পারে না, চলতে পারে না। সেই বাচ্চা ছেলেটা, তার একমাত্র পরিবারের একমাত্র ছেলে, সে একবার কোর্টে যায়, একবার হচ্ছে তার মায়ের কাছে কান্নাকাটি করছে। তো এই যে মানে যাদের আন্দোলনের ফলে আজকে হিন্দুরা মানে নির্যাতিত হলো, আরো বড় বিপদের মুখে পড়ছে। এই যে এখন সারা বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, সারা বাংলাদেশে হিন্দুরা জেলে যাবে, সারা বাংলাদেশের মানুষ মার খাচ্ছে কি? আমরা আবার ভুল মেসেজ না দিই। না, মার খাচ্ছে তো। আজকেও কোটালীপাড়া থেকে আমি বকরি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আজকের দিনের কথা বলছি। আমি মনে করি হিন্দুরা এই আন্দোলনে গিয়ে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো আন্দোলনে গিয়ে হিন্দুরা কোনোদিন মারধর খায়নি, বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আমি একটু আজাদ মজুমদার, আপনার শেষ মন্তব্য, মানে যদি কিছু বলার থাকে আমরা শেষ করবো। আপনার আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানি, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই সরকারের পক্ষ থেকে। এটা আমাদের দেশ, আমাদের সবার দেশ। আমরা মনে করি আমাদের সবাই মিলেই এই দেশটাকে আমাদের তৈরি করতে হবে। আব্দুল সালাম, আপনার কাছ থেকে ওটা দুই একটা কথা বলতে হয়, যে উনি ছোট করে 30 সেকেন্ডে একটু ছোট করে বলতে গেলে তো ওনার প্রশ্ন যেভাবে বিএনপি কে টার্গেট করে বলছেন, আচ্ছা, এটা তো বলাই যায় না। কারণ এটা হলো যে বিএনপি কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। আর যেটা আমি এর আগেও বলছি, যে ওনারা অন্ধভাবে আওয়ামী লীগ আর নৌকাকে সমর্থন করেন, সবাই জানে। এমনকি অনেকে এমনও বলে যে বিএনপি, যে হিন্দু বিএনপি করে, অনেকে সন্দেহ করে সে ধানের শীষে ভোট দেয় কিনা। পরে তো ক্ষতিগ্রস্ত ওনারা সেই আমলেই হয়েছে। বিএনপির আমলে আমি তো এটা বললাম, যে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে বিএনপি আওয়ামী লীগ যদি জরিপ করেন,
কার আমলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? সেটা নিয়ে বিতর্ক সেটা তো থাকতেই পারে। না, বিতর্ক না, এটা সবচেয়ে পরিষ্কার। বেশি হিন্দু নির্যাতন হয়েছে হ্যাঁ, আমরা হ্যাঁ, সবসময় সবচেয়ে বলি। বেশি। অনেক কিন্তু ধন্যবাদ। 2001 সালের ঘটনা আপনারা বিচার সেটা করেন তো নাই। হ্যাঁ, এটাও সত্য আপনি কথা। বলতে 2001 সালের পারেন। ঘটনা অনেক আপনি বলতে বিতর্কিত। পারেন, অনেক সেসব ধন্যবাদ। বিচার হলে ওই সময় যারা করছিল তারা সেটা হয়তো অনেক ক্ষতিগ্রস্ত ধন্যবাদ হতো। আব্দুল সালাম আপনাকে, ধন্যবাদ আজম মজুমদার, ধন্যবাদ অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। দর্শক, শেষ করছি। অবশ্যই যে মেসেজটা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আসা উচিত, প্রত্যেকের প্রতি আমরা পৌঁছে দিতে চাই, এদেশ আমাদের সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কুলি, মজুর, কৃষক, শ্রমিক, সবার। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।